কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী সিক্স সেমিস্টারে জিওগ্রাফি মেজর নিয়ে পড়াশোনা করছে, তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ আলোচনাটি। তো আলোচনা শুরু করার আগেই তোমাদের প্রথমেই বলে দিই, তোমাদের আমি সাজেশন এবং নোটস দেওয়ার কথা বলেছিলাম যে আমি 20 তারিখের মধ্যে সাজেশন এবং নোটসের আপডেট তোমাদের দিয়ে দেবো। কিন্তু বিষয় হচ্ছে যে তোমাদের সিলেবাস প্রচুর বড়। তোমাদের মেজর 8 এবং মেজর 9, মেজর 8 পেপারে রয়েছে তোমাদের জিওগ্রাফি অফ ইন্ডিয়া এবং ইকোনমিক জিওগ্রাফি একসঙ্গে, এবং তোমাদের মেজর 9 পেপারে রয়েছে আবার জিওগ্রাফিক্যাল থট। সেটাও বিরাট বড় এবং কঠিন একটা সিলেবাস। তো তোমাদের নোটস এবং সাজেশন বানাতে একটু সময় লাগছে, কারণ আমি তাড়াহুড়ো করে তোমাদের দিতে চাইছি না যে আমি খাতা নিয়ে বসলাম এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের তুলে দিয়ে দিলাম। তখন কি হয় যে সাজেশন গুলো পড়বে না সবগুলো। কিন্তু আমি তোমাদের প্রত্যেকবারই চেষ্টা করি যে তোমাদের 100% সাজেশন পাও কম প্রশ্ন পড়ে। তাই তোমাদের সাজেশন গুলো বানাতে একটু লেট হচ্ছে। এবং তোমাদের যেহেতু সিলেবাস বড়, সেহেতু নোটস, তারপরে জিওগ্রাফি অফ ইন্ডিয়া এবং ইকোনমিক জিওগ্রাফিতে প্রচুর প্রচুর পরিমাণে ছবি রয়েছে। তো সেগুলো রেডি করতেও সময় লাগছে। আবার তোমরা জানো যে তোমরা পরীক্ষা দিয়ে শেষ করলে এবং তারপরে কয়েকদিন পর থার্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হবে। তো সেই কারণে থার্ড সেমিস্টারের পরীক্ষা বিভিন্ন বিষয় তৈরি করতেও একটু ব্যস্ততার মাধ্যমে থাকার কারণে তোমাদের একটু সাজেশন লেটে আসবে। আমি তোমাদের 25 তারিখ বিকেলের মধ্যে অবশ্যই তোমাদের মেজর 8 পেপারের অর্থাৎ জিওগ্রাফি অফ ইন্ডিয়া এবং ইকোনমিক জিওগ্রাফির সাজেশনটা আপলোড করে দেবো এবং নোটসের আপডেটও আমি দিয়ে দেবো। তো এই দুদিন তোমরা একটু ওয়েট করো। এবং এই দুদিন তোমরা কি করবে, এই দুদিন আমি কিছু তোমাদের নোটস নোটস এবং কিছু কোয়েশ্চেন আমি তোমাদের সামনে আনবো। তো সেই ভিডিওগুলো দেখো এবং সেগুলো পড়ো। তো এই কদিন এইভাবে তোমরা একটু এই প্রশ্নগুলো পড়ো এবং নোটস গুলো পড়ো, এবং তারপরে 25 তারিখ থেকে তোমাদের একবারে ফুল সাজেশন দিয়ে দেওয়া হবে। তো আজকেই সে একটা কোয়েশ্চেন এবং নোট সম্বন্ধে আলোচনা করব। তো প্রশ্নটা হচ্ছে তোমাদের জিওগ্রাফি অফ ইন্ডিয়া থেকে ফাংশনাল ক্লাসিফিকেশন অফ আরবান সেটেলমেন্ট ইন ইন্ডিয়া। তো এই প্রশ্নটা এবং এই প্রশ্নটার উত্তর সম্বন্ধেও জানবো, এবং আমরা একটু হালকা করে এটা সম্বন্ধে মানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে তোমাদের নোটসটা পড়তে সহজ লাগে। খুবই সহজ নোটস। তো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমাদের সাজেশনে এই প্রশ্নটাও রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নটা পড়ে যাও, এখান থেকে 5 মার্ক, 10 মার্ক, 2 মার্ক বিভিন্ন প্রশ্ন আসতে পারে। তো শুরু করছি আমরা। ফাংশনাল ক্লাসিফিকেশন অফ আরবান সেটেলমেন্ট ইন ইন্ডিয়া। ফাংশনাল ক্লাসিফিকেশন মানে হচ্ছে কার্যভিত্তিক শ্রেণীবিভাগ। কিসের কার্যভিত্তিক শ্রেণীবিভাগ? আরবান সেটেলমেন্ট বা নগর বসতির বা শহর বসতির। তো কাজের ভিত্তিতে নগর বসতি এবং শহর বসতির শ্রেণীবিভাগগুলি ভারতের সাপেক্ষে আলোচনা করতে বলা হয়েছে। এই প্রশ্নটা আবার ঘুরিয়ে আসতে পারে, অর দিয়ে লিখে রেখেছি ফাংশনাল ক্লাসিফিকেশন অফ সিটিজ অফ ইন্ডিয়া, মানে ভারতের শহরগুলির ফাংশনাল ক্লাসিফিকেশন আলোচনা করো, অথবা টাউন বলেও আসতে পারে। তো একই উত্তর। তো আমি নিচের হাতে লেখা, তাই তোমাদের একবার পড়েও বলে দেবো এবং হালকা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো প্রথমে ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করছি। ইন্ডিয়া বা ভারতে হিউম্যান সেটেলমেন্ট বা মানব বসতির মধ্যে প্রায় 31% জুড়ে রয়েছে আরবান সেটেলমেন্ট বা পৌর বসতি। অর্থাৎ ভারতের 100% যদি বসতি হয়, মানুষের বসবাসকারী বসতি, তো তার মধ্যে 31% হচ্ছে তোমাদের পৌর বসতি বা আরবান সেটেলমেন্ট। এবং আর বাদ বাকি 69%, তাহলে কি হচ্ছে, 69% হচ্ছে তাহলে রুরাল সেটেলমেন্ট বা গ্রামীণ বসতি। তো সেন্সাস অফ ইন্ডিয়া অনুসারে, সেন্সাস অফ ইন্ডিয়া মানে হচ্ছে ভারতের আদমশুমারি অনুসারে যে বসতির পপুলেশন 5,000 জনের বেশি, পপুলেশন ডেনসিটি 400 জন প্রতি বর্গ কিলোমিটার, বসতির 75% মানুষ কৃষিকাজ ছাড়া অন্যান্য কার্যকলাপে যুক্ত, এবং বসতিটি কোনো মিউনিসিপ্যাল কর্পোরেশনের অন্তর্ভুক্ত, সেই বসতিকে আরবান সেটেলমেন্ট বলা হয়। তাহলে এই অংশটুকুতে আমরা কি বুঝলাম, যে সেন্সাস অফ ইন্ডিয়া বা ভারতের আদমশুমারি অনুসারে পৌর বসতির সংজ্ঞাটা জানলাম। যে পৌর বসতির সংজ্ঞা কি, যে যেই বসতিতে মানুষের জনসংখ্যা 5,000 জনের বেশি হবে, পপুলেশন ডেনসিটি বা জনঘনত্ব 400 জন প্রতি বর্গ কিলোমিটার হবে, এবং জনসংখ্যার 75% মানুষ কৃষিকাজ বা প্রাথমিক কার্যকলাপের বদলে অন্যান্য কাজকলাপের সঙ্গে যুক্ত থাকবে। যেমন কেউ চাকুরি করছে, কেউ টিচার, তারপরে কেউ বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে, কেউ শিল্পের সঙ্গে যুক্ত, এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকবে 75%-এর বেশি মানুষ। এবং বসতিটি কোনো মিউনিসিপ্যাল কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি বা ইত্যাদির সঙ্গে যুক্ত থাকবে, সেই বসতিকে বলা হয় আরবান সেটেলমেন্ট বা পৌর বসতি।
তো ভারতে পৌর বসতি হওয়ার জন্য কোনো বসতির কতটুকু যোগ্যতা দরকার সেখানে এইটুকুতে আলোচনা করা হয়েছে। এবার ভারত ভারতের পৌর বসতি বা শহরকে সাইজ, পপুলেশন, ইকোনমি, ফাংশন ইত্যাদি একাধিক বেশে ভাগ করা যায়। মানে ভারতের পৌর বসতি বা শহরগুলিকে সাইজ অর্থাৎ আকার, পপুলেশন এবং বা জনসংখ্যা, ইকোনমি বা হচ্ছে অর্থনীতি এবং ফাংশন বা কার্যকলাপের ভিত্তিতে ভাগ করা যায়। কিন্তু আমরা নিম্নে ফাংশন বা কার্যকলাপের ভিত্তিতে বা কার্যকারিতার ভিত্তিতে ভারতের আরবান সেটেলমেন্ট বা টাউন বা সিটিকে ক্লাসিফাই করলাম। তো এটা হচ্ছে তোমাদের ইন্ট্রোডাকশন টুকু শেষ হলো। এবার আমরা এই বিভিন্ন যে ক্লাসিফিকেশন গুলো বা টাইপস গুলো আছে সেগুলো সম্বন্ধে এবার জানবো। তো প্রথম, ফাংশনাল ক্লাসিফিকেশন অফ সিটিজ ইন ইন্ডিয়া। এই সিটিজ এর জায়গায় তোমরা যদি তোমাদের প্রশ্নতে আসে যে আরবান সেটেলমেন্ট, তাহলে আরবান সেটেলমেন্ট লিখবে। আবার যদি লিখে টাউন, তাহলে টাউন লিখবে। এই জায়গাটা তোমরা বুঝতে পারলে। এবার প্রথম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ টাউন। অ্যাডমিনিস্ট্রেটিভ টাউন কাকে বলা হয়? তো যে সকল শহরগুলি কোনো দেশ, রাজ্য বা অঞ্চলের প্রশাসনিক নিয়ন্ত্রণ ও কার্যকলাপের জন্য গড়ে ওঠে সেগুলোকে অ্যাডমিনিস্ট্রেটিভ টাউন বা প্রশাসনিক শহর বলা হয়। মানে যেসব শহরগুলি কোনো একটা দেশ বা অঞ্চল বা রাজ্য বা কোনো একটা বৃহৎ জেলার মানে প্রশাসনিক নিয়ন্ত্রণ বা প্রশাসনিক নিয়ন্ত্রণ, গভর্নমেন্ট ইত্যাদির কাজে ব্যবহৃত হয় বা এই জন্য বিখ্যাত বা এই সব কার্যকলাপগুলি সেখানে হয়ে থাকে। তো সেই সব শহরগুলিকে কি বলা হয়? অ্যাডমিনিস্ট্রেটিভ টাউন বা প্রশাসনিক শহর বলা হয়। এই প্রশাসনিক শহর প্রচুর উদাহরণ রয়েছে, যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা। তারপরে ভারতের যদি টোটাল ভারতের দেখা যায় তাহলে কি এক্সাম্পল ইন ইন্ডিয়া দিয়ে রেখা আছে ভারতের রাজধানী দিল্লি। তো ভারতের রাজধানী দিল্লি একটা পারফেক্ট এক্সাম্পল। তো এর কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে বৈশিষ্ট্য। তো বৈশিষ্ট্যগুলি কি কি? ১ নম্বর, বিভিন্ন সরকারি ও প্রশাসনিক দপ্তর, অফিস, আদালত ইত্যাদি উপস্থিত থাকে। যেমন কি সুপ্রিম কোর্ট রয়েছে দিল্লিতে, হাইকোর্ট রয়েছে কলকাতাতে, এইসব আদালতগুলি সেখানে রয়েছে। ২ নম্বর বা বি হচ্ছে উন্নত পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা থাকে। যেহেতু এখানে প্রশাসনিক কার্যকলাপ থাকে, প্রচুর মন্ত্রী, অফিসার ইত্যাদিদের আনাগোনা এখানে চলতেই থাকে, তাই কি হতে হয়? উন্নত পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা থাকতে হবে। এবং এইসব শহরগুলি কি হয়? দেশের অন্যান্য শহর এবং আন্তর্জাতিক শহর দেশগুলির সঙ্গে সরাসরিভাবে যুক্ত থাকে। তাই যোগাযোগ ব্যবস্থাটাও উন্নত হতে হয়, ইন্টারনেটের মাধ্যমে, টেলিকমিউনিকেশনের মাধ্যমে অনেক উন্নত হতে হয়। ৩ নম্বর কি? প্রশাসনিকভাবে সংবেদনশীল থাকে। সংবেদনশীল মানে হচ্ছে এই শহরগুলো মানে যেহেতু বিভিন্ন গভর্নমেন্ট অফিসার, বিভিন্ন লুকায়িত তথ্য, এইসব বিভিন্ন জিনিস এখানে কার্যকলাপ চলে থাকে, তাই এগুলো সংবেদনশীল অঞ্চল থাকে। আবার কি থাকে? এখানে সুরক্ষা ব্যবস্থা উন্নত থাকে। যেহেতু সংবেদনশীল অঞ্চল তাই সুরক্ষা ব্যবস্থা উন্নত থাকে এই সব শহরগুলিতে। যেমন কলকাতা, দিল্লি এগুলোতে সবসময় পুলিশ ২৪ ঘন্টা পুলিশের নিয়ন্ত্রণে থাকে। ৪ নম্বর হচ্ছে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য প্রতিষ্ঠান, ব্যাংকের হেড অফিস ইত্যাদি প্রতিষ্ঠান লক্ষণীয়। মানে এইসব অঞ্চলগুলোতে ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি, কলেজ, রিসার্চ প্রতিষ্ঠান, তারপরে স্বাস্থ্য প্রতিষ্ঠান যেমন বিভিন্ন মেডিকেল কলেজ, হসপিটাল এইসব জিনিসগুলো থাকে। তারপর ব্যাংকের হেড অফিস, এইসব বিভিন্ন বিষয় এখানে থাকে। এগুলো হচ্ছে এটা গেল অ্যাডমিনিস্ট্রেটিভ টাউন বা অ্যাডমিনিস্ট্রেটিভ সিটির ক্ষেত্রে। এবার ২ নম্বর হচ্ছে কমার্শিয়াল টাউন। কমার্শিয়াল টাউন মানে হচ্ছে বাণিজ্যিক শহর। তো বাণিজ্যিক শহর কাকে বলা হয়? যে সকল শহরগুলি কোনো দেশ বা অঞ্চলের প্রধান বাণিজ্যিক কার্যকলাপের সাথে যুক্ত সেগুলোকে কমার্শিয়াল টাউন বা বাণিজ্যিক শহর বলা হয়। মানে এখানে প্রত্যেকটা যে নামগুলো রয়েছে তাদের সঙ্গে সংজ্ঞাটা হয়ে যায়। সংজ্ঞাটা সহজে বুঝতে পারা যায়। যেসব শহরগুলি বাণিজ্যিক কার্যকলাপের সঙ্গে যুক্ত, প্রধান বাণিজ্যিক কার্যকলাপের সঙ্গে যুক্ত, সেগুলোকে বলা হয় কমার্শিয়াল টাউন বা বাণিজ্যিক শহর। এর একটা এক্সাম্পল ইন ইন্ডিয়া হিসাবে কি দেওয়া রয়েছে? মুম্বাইকে দেওয়া রয়েছে। তো মুম্বাইকে অফেন কি বলে ডাকা হয়? ইকোনমিক্যাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলে ডাকা হয়। মানে ভারতের ইকোনমিক্যাল ক্যাপিটাল বলে মুম্বাই পরিচিত। তো এই ধরনের শহরগুলির কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন ১ নম্বর, সমগ্র শহরটি সড়কপথ দ্বারা রেলওয়ে নেটওয়ার্ক, আকাশপথ এবং জলপথের সঙ্গে যুক্ত। মানে শহরের সমগ্র অঞ্চল, বাইরের অঞ্চল প্রত্যেকটা জায়গা কি হয়? রাস্তাঘাট, সড়কপথ বা রাস্তাঘাটের মাধ্যমে রেলওয়ে নেটওয়ার্ক বা ট্রেন স্টেশন, তারপর আকাশপথ বা বিমান ঘাঁটি বা এয়ারপোর্ট এবং জলপথের সঙ্গে যুক্ত থাকে। এটা হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য। যেহেতু বাণিজ্যিক শহর সেহেতু এগুলো থাকতেই হবে। ২ নম্বর কি?
দেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির প্রধান দপ্তর দেখা যায়। মানে বাণিজ্যিক প্রতিষ্ঠান বা অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠান যেমন ব্যাংকের হেড অফিস, তারপরে বিভিন্ন কোম্পানির হেড অফিস গুলো এখানে থাকে। মুম্বাই এরকম প্রচুর রয়েছে। ৩ নম্বর কি, অভ্যন্তরীণ এবং বৈদেশিক বাজারগুলির সাথে সরাসরি যুক্ত থাকে। মানে এইসব শহরগুলি অভ্যন্তরীণ, মানে ভারতের ভিতরকার যেই বাজারগুলি রয়েছে এই বাজারগুলির সঙ্গে যুক্ত থাকে এবং আন্তর্জাতিক বাজারগুলির সঙ্গেও যুক্ত থাকে। ৪ নম্বর কি, ব্যাংক, হসপিটাল, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এডুকেশন ইনস্টিটিউশন ইত্যাদি প্রতিষ্ঠানগুলি উপস্থিত থাকে। মানে যেহেতু বাণিজ্যিক প্রতিষ্ঠান, তাই এখানে প্রচুর মানুষ বসবাস করে। এই মানুষ বসবাস করার কারণে কি হয়, এবং প্রচুর মানুষ বাইরে থেকে আসে, আন্তর্জাতিকভাবে অন্যান্য দেশ থেকে মানুষ আসে যায়। তাই কি দরকার হয়, ব্যাংকের দরকার হয়, কারণ সেখানে তারা টাকা এক্সচেঞ্জ করে, টাকা রাখে। তারপরে হসপিটাল প্রয়োজন হয়, তারপরে হোটেল এবং রেস্টুরেন্ট প্রচুর প্রয়োজন হয়, তারপরে এডুকেশন ইনস্টিটিউশনের প্রয়োজন হয়, কারণ যারা থাকে তাদের ছেলে মেয়েরা পড়াশোনা করে, এই কারণে এখানে প্রচুর এইসব প্রতিষ্ঠান দেখা যায়। ৫ নম্বর কি, প্রচুর রেসিডেন্সিয়াল সেক্টর গড়ে ওঠে এবং জমির দাম বা ভাড়া অনেক বেশি হয়। মানে রেসিডেন্সিয়াল সেক্টর মানে হচ্ছে আবাসিক অঞ্চল, মানে মানুষ যেখানে বসবাস করে সেই সব অঞ্চল এখানে প্রচুর থাকে, মানে জায়গা সেক্টর প্রচুর থাকে। আবার কি হয়, এখানে জমির দাম এবং ভাড়া অনেক বেশি হয়। মানে এখানে অন্যান্য জায়গার তুলনায়, যেমন মুর্শিদাবাদের থেকে অবশ্যই কলকাতার জমির দাম, তারপরে হচ্ছে সেখানকার কোনো জায়গায় কোনো ঘর ভাড়া যদি নাও সেখানে অবশ্যই বেশি পড়বে। তো এগুলো সেখানে বেশি থাকে, দাম সবকিছুতেই বেশি হয়, শুধুমাত্র জমির দাম বা ভাড়া বলে না, সেখানে বিভিন্ন পণ্য সামগ্রী ইত্যাদির দামও বেশি হয়। তো এটা গেল কমার্শিয়াল টাউনের ক্ষেত্রে। এবার এখানে তোমাদের ছবি রয়েছে। তো তোমাদের একটা কথা বলবো, এই যে ছবিটা, এই ভারতের ছবি, এই ছবি তোমরা এই কয়েকদিনের মধ্যে পারলে তোমরা 50 বার, 60 বার, 100 বার করে প্র্যাকটিস করে নাও। কারণ এই ছবিটা তোমাদের পরীক্ষাতে প্রচুর প্রচুর পরিমাণে কাজে লাগবে। কারণ জিওগ্রাফি অফ ইন্ডিয়াতে প্রত্যেকটা কোয়েশ্চেনে দেখা যাচ্ছে এই ছবিটা তোমাদের দিতে হবে। মানে এই ছবিটা বলতে গেলে এই ভারতের ছবি আঁকতে হবে এবং তার বৈশিষ্ট্যগুলো সেখানে আঁকতে হবে। তাই এই ভারতের ছবিটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ। তাই যারা এখনো আঁকা শিখোনি বা জানো না, অনেক কারণে না জানতে পারো, তো সেক্ষেত্রে কি করো, আঁকাটা শিখে নাও। যে কোনো খারাপ হোক ভালো হোক, কিন্তু আঁকাটা শেখো, আস্তে আস্তে তোমাদের ভালো হবে প্র্যাকটিসের মাধ্যমে। তাই তোমরা অনেকবার চেষ্টা করো, তাহলে তোমাদের ভালো হয়ে যাবে। তো এখানে প্রথমে আমরা কি ধরলাম, দুটো আমরা টাউন ধরলাম, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ টাউন। এখানে তোমরা দেখতে পাচ্ছ দিল্লিতে চিহ্ন রাখা আছে যে দিল্লি অ্যাডমিনিস্ট্রেটিভ টাউন, এবং আর একটা রয়েছে কমার্শিয়াল টাউন হিসাবে মুম্বাইকে চিহ্নিত করা রয়েছে। তো তোমরা এইভাবে একটা ছবি এঁকে দিবে। ৩ নম্বর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল টাউন। ইন্ডাস্ট্রিয়াল টাউন কাকে বলা হয়, যে সকল শহরগুলি প্রধানত ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন বা শিল্প উৎপাদনকে কেন্দ্র করে গড়ে ওঠে সেগুলিকে শিল্প নগরী বা ইন্ডাস্ট্রিয়াল টাউন বলা হয়। শিল্প নগরী বা ইন্ডাস্ট্রিয়াল টাউন মানে যেখানে বড় বড় শিল্প কারখানা গড়ে ওঠে, শিল্প উৎপাদনকে কেন্দ্র করে যেসব শহর গড়ে ওঠে সেগুলোকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল টাউন বা শিল্প নগরী। এর একটা এক্সাম্পল হচ্ছে ভারতের জামশেদপুর, যেটাকে আমরা চিনি টাটা জামশেদপুর নামে। তো টাটা জামশেদপুর কোথায় অবস্থিত, বর্তমান ঝাড়খণ্ডে অবস্থিত। তো এটা হচ্ছে একটা উদাহরণ। এবার জামশেদপুর এখানে দেখতে পাচ্ছ, এই জায়গাতে জামশেদপুর রয়েছে, এটা ইন্ডাস্ট্রিয়াল টাউন বলে ব্র্যাকেটে লেখা রয়েছে। তো এর কিছু বৈশিষ্ট্য রয়েছে, বৈশিষ্ট্যগুলি কি কি, প্রচুর বড় বড় কারখানা ও শিল্প প্রতিষ্ঠান উপস্থিত থাকে। যেহেতু ইন্ডাস্ট্রিয়াল টাউন, তাই প্রচুর পরিমাণে বড় বড় কারখানা, শিল্প প্রতিষ্ঠান এইসব থাকবে এখানে। ২ নম্বর হচ্ছে রেলপথ, সড়কপথ দ্বারা দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে যুক্ত থাকে। মানে যেহেতু ইন্ডাস্ট্রিয়াল টাউন, প্রতিনিয়ত কাঁচামাল আসতে হয় এখানে, তারপরে কি হয়, যেসব পণ্য সামগ্রীগুলো তৈরি হয় সেগুলোকে আবার অন্যান্য জায়গায় পাঠাতে হয়। তাই রেলপথ, সড়কপথ অর্থাৎ পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত হতে হয়। তো এটা একটা বৈশিষ্ট্য। ৩ নম্বর কি, শ্রমিকদের জন্য প্রচুর রেসিডেন্স গড়ে ওঠে। যেহেতু এইসব এখানে প্রচুর বড় বড় কলকারখানা গড়ে ওঠে এবং এখানে হাজার হাজার শ্রমিক কাজ করে, তাই কি হয়, এখানে যেহেতু প্রচুর শ্রমিক কাজ করে তাই তাদের থাকার জন্য তো রেসিডেন্স দরকার, তো সেগুলো প্রচুর গড়ে ওঠে। ৪ নম্বর হচ্ছে বিদ্যুৎ ও জলের সংযোগ সবসময় থাকে। যেহেতু কারখানাতে প্রচুর পরিমাণে বিদ্যুৎ দরকার হয়, বড় বড় যন্ত্রপাতি চালার জন্য প্রচুর বিদ্যুৎ দরকার হয় এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য প্রচুর জলেরও দরকার হয়। তাই জল এবং বিদ্যুতের সরবরাহ এখানে সবসময় হয় এবং ড্রেনেজ সিস্টেমও ভালো করা হয় যাতে জলটাকে সহজে মুক্ত করা যায়। ৫ নম্বর কি, এখানে বায়ু দূষণ, শব্দ দূষণ, জলদূষণ অনেক বেশি। যেহেতু ইন্ডাস্ট্রিয়াল টাউন, তাই এখানে প্রচুর বড় বড় শিল্প কারখানা রয়েছে, সেখান থেকে প্রচুর ধোঁয়া নির্গত হয়। তারপরে সেখানে প্রচুর যন্ত্রপাতির আওয়াজ হয়, প্রতিনিয়ত গাড়ি চলাচল করে, বড় বড় ট্রাক, বাস, ট্রেন ইত্যাদি চলাচল করে। আবার
জল, যে কলকারখানার যে দূষিত জল সেগুলোকে অন্যান্য জলের সঙ্গে মেশানো হয়, তখন সেটাও দূষিত হয়ে যায়। তো এই কারণে এখানে পরিবেশের দূষণ অনেক বেশি হয়। তো এটা একটা বৈশিষ্ট্য। এবার আসছি 4 নম্বর। 4 নম্বর কি হচ্ছে? কালচারাল অর রিলিজিয়াস টাউন। কালচারাল অর রিলিজিয়াস টাউন, কালচারাল মানে হচ্ছে সংস্কৃতি এবং রিলিজিয়াস মানে হচ্ছে ধর্মীয়, অর্থাৎ ধর্মীয় বা সাংস্কৃতিক শহর কাকে বলা হয়? তো যেসব শহরগুলি প্রধানত সাংস্কৃতিক ঐতিহ্য, ধর্মীয় স্থান, আধ্যাত্মিক গুরুত্ব ইত্যাদিকে কেন্দ্র করে গড়ে ওঠে সেগুলোকে কালচারাল ও রিলিজিয়াস টাউন বা সাংস্কৃতিক বা ধর্মীয় শহর বলা হয়। যেমন ভারতের ক্ষেত্রে কি হবে? ভারতের ক্ষেত্রে হবে অমৃতসর। অমৃতসর কিসের জন্য বিখ্যাত? শিখদের ধর্মীয় স্থান হিসাবে অমৃতসর বিখ্যাত। আবার কি হবে? ভারতের বানারসি হবে। বানারসিতে হিন্দুদের প্রচুর মন্দির গড়ে উঠেছে, সেখানে প্রচুর ধর্মীয় স্থল রয়েছে, তো সেটার জন্য। আবার পৃথিবীর ক্ষেত্রে অনেকগুলো জায়গা রয়েছে, যেমন আরবে রয়েছে, মক্কা মদিনা রয়েছে, সেখানে মুসলিমদের জন্য প্রচুর ধর্মীয় স্থান রয়েছে, তো সেই কারণে বিখ্যাত। তো সেখানে এই ধরনের শহরগুলো যেগুলো ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে বা সাংস্কৃতিক বিষয়কে কেন্দ্র করে গড়ে ওঠে সেগুলোকে বলা হয় কালচারাল ও রিলিজিয়াস টাউন। তো এর একটা উদাহরণ হলো অমৃতসর। অমৃতসর একটা শহর, সেটা কিসের জন্য? শিখদের ধর্মীয় স্থানের জন্য বিখ্যাত। এবার এর বৈশিষ্ট্য, এখানে আমরা একটু শর্ট বৈশিষ্ট্য দিয়েছি, কারণ যেহেতু নোটস অনেক বড় হয়ে যাবে, আমাদেরকে সময় লিখে আসতে হবে, তাই মানে অল্প সময় লিখে আসতে হবে, তাই ক্যারেক্টারিস্টিক্স গুলো আস্তে আস্তে আমরা ছোট করেছি। তো এগুলো লিখলেই হবে। ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি রাখা হয়েছে? ধর্মীয় প্রতিষ্ঠান যেমন মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা ইত্যাদি প্রচুর পরিমাণে লক্ষণীয়। এছাড়াও পর্যটকদের আনাগোনা ব্যাপক থাকে এই শহরগুলিতে। তো এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। তারপর হচ্ছে ট্যুরিজম সিটি। ট্যুরিজম সিটি কাকে বলা হয়? যেসব শহরগুলি প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থাপত্য, বিনোদনের জন্য বিনোদনের দ্বারা পর্যটনকে কেন্দ্র করে গড়ে ওঠে সেগুলোকে ট্যুরিজম সিটি বা পর্যটন শহর বলা হয়। মানে যেসব শহরগুলিতে মানে মানুষ বাইরে থেকে আসে পর্যটন করতে, এবং সেই ইকোনমি থেকে এইসব শহরগুলো গড়ে উঠেছে সেগুলোকে বলা হয় ট্যুরিজম সিটি। যেমন কি হবে? দার্জিলিং হবে। দার্জিলিং কিসের জন্য ট্যুরিজম বেশি? কারণ সেখানে মাউন্টেন, হিমালয় রয়েছে, প্রচুর মাউন্টেন রয়েছে, ভ্যালি রয়েছে, তারপরে টি প্ল্যান্টেশন মানে হচ্ছে চা বাগান রয়েছে, তারপরে প্লিজেন্ট ক্লাইমেট মানে হচ্ছে মনোরম আবহাওয়া, জলবায়ু রয়েছে। এই কারণে দার্জিলিং এ প্রচুর পরিমাণে মানুষ গিয়ে থাকে বা পর্যটন করতে যায় বা বেড়াতে যায়। তো এর জন্য তারপর আরো বিভিন্ন ঐতিহাসিক স্থাপত্য হিসাবে যেমন বলা যায় যে তাজমহল। তো তাজমহলকে তো কেন্দ্র করে তাজমহল বা আগ্রাকে কেন্দ্র করে তো প্রচুর ওখানে স্থাপত্য রয়েছে। তো এই কারণে কি হয়? যে আগ্রাতে একটা শহর গড়ে উঠেছে যেখানে সাধারণত মুঘল যুগের কিছু বিভিন্ন ঐতিহ্য দেখা যায়, এই কারণে সেখানে একটা শহর গড়ে উঠেছে। তো এই সবগুলো যেগুলোতে মানুষ ট্যুরিজম করে এবং সেই ট্যুরিজমের ভিত্তিতে শহর গড়ে উঠেছে সেগুলোকে বলা হয় ট্যুরিজম সিটি। এক্সাম্পল কি? ভারতের দার্জিলিং। এবং ক্যারেক্টারিস্টিক্স কি? প্রাকৃতিক ও মানব নির্মিত আকর্ষণীয় আকর্ষণীয় স্থলের জন্য বিখ্যাত। ট্যুরিজম হলো ইকোনমির এখানে মানে এখানে ট্যুরিজম হলো ইকোনমির বড় অংশ। মানে এই সব যে শহরগুলি গড়ে ওঠে এই শহরগুলির প্রধান ইকোনমি মানে অর্থনীতি চলে কিন্তু এই ট্যুরিজমের কারণে। আবার কি? প্রচুর পরিমাণে হোটেল, রেস্টুরেন্টের মতন সেবা প্রতিষ্ঠানের উপস্থিতি, কারণ বিভিন্ন দেশ থেকে, রাজ্য থেকে মানুষ যেহেতু সেখানে ভ্রমণ করতে যাবে, ট্যুরিজম করতে যাবে, টুরিস্টরা যাবে, তো সেখানে কি দরকার? হোটেল, রেস্টুরেন্ট ইত্যাদি প্রতিষ্ঠানগুলো দরকার। রাস্তাঘাট ভালো দরকার, তারপরে সেখানে যেন বাস, ট্যাক্সি এইসবের মানে সহজলভ্য থাকে, তো এইসব বিষয়গুলো দরকার, তাই এগুলো গড়ে ওঠে ওখানে। 6 নম্বর হচ্ছে এডুকেশনাল টাউন। এডুকেশনাল টাউন মানে হচ্ছে শিক্ষা শহর। তো বুঝতেই পারছো শিক্ষা শহর মানে কি? বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা বিষয়ক কেন্দ্র করে যেসব শহর গড়ে ওঠে সেগুলোকে বলা হয় এডুকেশনাল টাউন বা শিক্ষা শহর। যেমন ভারতের হচ্ছে বেঙ্গালুরু। বেঙ্গালুরু একটা শিক্ষা শহর, কারণ এখানে প্রচুর পরিমাণে রিসার্চ সেন্টার গড়ে উঠেছে, কলেজ, তারপরে আইটি সেক্টর, ইউনিভার্সিটি, স্কুল এইসব গড়ে উঠেছে। তাই বেঙ্গালুরুকে একটা সেবা শহর বলা যায়, মানে শিক্ষা শহর বলা যায়। আবার এটাকে একটা টেক সিটিও বলা যেতে পারে, টেক সিটিও বলা যায়। তো এর কিছু বৈশিষ্ট্য হচ্ছে কি? প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান ও গবেষণা কেন্দ্র লক্ষণীয়, ছাত্রছাত্রীদের বসবাসের জন্য হোস্টেল, ক্যাম্পাস, বোর্ডিং ইত্যাদি রয়েছে। তো এগুলো হচ্ছে সেবা মানে এডুকেশনাল টাউনের এক একটা বৈশিষ্ট্য। আবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উদাহরণ কি হতে পারে? পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হতে পারে শান্তিনিকেতন হতে পারে। শান্তিনিকেতনেও এডুকেশন টাউন গড়ে উঠেছে। 7 নম্বর হচ্ছে কন্টেনমেন্ট টাউন্স। ক্যান্টনমেন্ট টাউন কাদের বলা হয়? ক্যান্টনমেন্ট টাউন হচ্ছে সামরিক শহর।
সামরিক শহর মানে যেসবগুলোতে বিভিন্ন সেনাবাহিনীর ঘাঁটি এইসব বিষয়গুলোকে নিয়ে যেসব শহরগুলি গড়ে ওঠে সেগুলোকে বলা হয় সামরিক শহর। যে সমস্ত শহরগুলি প্রধানত সামরিক কার্যকলাপের জন্য গড়ে তোলা হয় সেগুলোকে বলা হয় ক্যান্টনমেন্ট টাউন্স বা সামরিক শহর। এক্সাম্পল কি, ভারতের পুনে ক্যান্টনমেন্ট। তো পুনেতে কি হয়, পুনেতে এক ধরনের মানে সামরিক ভারতের সেনাবাহিনীর জন্য একটা শহর গড়ে তোলা হয়েছে। এছাড়াও হতে পারে মিরাট ক্যান্টনমেন্ট হতে পারে, মিরাটেও এরকম হয়েছে। এর ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। ক্যারেক্টারিস্টিক্স কি কি? সংবেদনশীল শহর, যেহেতু সামরিক কাজকলাপ হয় এখানে প্রচুর পরিমাণে সেনাবাহিনী থাকে, সেনাবাহিনীর অস্ত্র ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয় থাকে, তো এগুলো সংবেদনশীল শহর হয়। তাই কি হয়, নিরাপত্তার দিক থেকে কড়াকড়ি থাকে। মানে এখানে কোনো ধরনের মানে সাধারণ কার্যকলাপ এখানে খুব বেশি করা যায় না, এখানে একটু কড়াকড়ি ব্যবস্থা থাকে। তারপর কি হয়, সাধারণ জনবসতি তুলনামূলক কম হয়। মানে এখানকার পুনের যারা রেসিডেন্ট অনেক দিন ধরে থাকছে তারাই থাকে, অন্য জায়গা থেকে যে মানুষ এসে বেশি পরিমাণে জনবসতি গড়ে তুলছে এমন হয় না। কারণ যেহেতু সংবেদনশীল জায়গা, তাই এখানে জনবসতিটাকে তুলনামূলক কম রাখার চেষ্টা করা হয়। তারপরে কি, এর সঙ্গে কি হয়, রেলপথ, সড়ক পথ, সামরিক বিমান ঘাঁটি দ্বারা যুক্ত থাকে। মানে এগুলোতে সামরিক বিমান ঘাঁটি থাকে, কারণ কোনো সময় যুদ্ধ লেগে গেল তখন সেনাবাহিনীকে তাড়াতাড়ি অন্য জায়গায় পাঠাতে হয়। তারপরে রেলপথ যুক্ত থাকে, সড়ক পথ যুক্ত থাকে, তো এই বিষয়গুলো এখানে থাকে। তো এটা হচ্ছে ক্যান্টনমেন্ট টাউন্সের কিছু বৈশিষ্ট্য। তো এখানে তোমরা ইয়েতে মানচিত্রতে দেখতে পাচ্ছ, এখানে পুনে ক্যান্টনমেন্ট রয়েছে এই জায়গাতে মুম্বাইয়ের ঠিক নিচে রয়েছে পুনে। এবং পুনের কিছুটা নিচে, আরেকটু নিচে হতো যে ব্যাঙ্গালুরু আরেকটু নিচে। তারপর এখানে জামশেদপুর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল টাউন, এখানে দিল্লি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ টাউন, দার্জিলিং হচ্ছে ট্যুরিজম সিটি, এদিকে অমৃতসর হচ্ছে রিলিজিয়াস টাউন। তো এই ছবিগুলো, এই উদাহরণগুলো দিবে। আমি প্রত্যেকটার একটা একটা করে উদাহরণ দিয়েছি যাতে তোমাদের মনে রাখতে সহজ হয় এবং তোমরা পরীক্ষাতে ভুলে না যাও। কারণ ভারতের যেহেতু পরিপ্রেক্ষিতে বলেছে, তাই তোমাদের মানে যে কোনো একটা করে উদাহরণ দিতেই হবে। তোমরা যদি দুটো তিনটে উদাহরণ দিতে পারো কোনো সমস্যা নেই, তবে ছবি এইভাবে এঁকে দিলেই তোমাদের হয়ে গেল। এইভাবে একটা একটা পয়েন্ট করে তোমরা লিখে দিবে, তাহলেই হয়ে গেল। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো, তোমরা নোটসটা লিখে নিও, স্ক্রিনশট করে নিও এবং লিখে নিও। তাহলে এটা পড়ো তোমরা, এবং আমরা আমাদের আর একটা তোমাদের এরকম একটা নোটস দিব। তারপরে আমরা 25 তারিখে আলোচনা করব ফাইনাল সাজেশন এবং নোটস নিয়ে।